মুক্তিযুদ্ধের শুরুতেই মানিকগঞ্জ শহর ঢাকার উত্তরাংশের বিস্তৃত এক অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল স্বতন্ত্র একটি আঞ্চলিক বাহিনী। অবসরপ্রাপ্ত বাঙালি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি পরিচিত ছিল হালিম বাহিনী নামে। মানিকগঞ্জ ট্রেজারি থেকে সংগৃহীত কয়েকটি 303 রাইফেল নিয়ে শুরু করা এই বাহিনীতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধের সংখ্যা দাঁড়িয়েছিল 2000-এর বেশি। 25 মার্চ কালো রাতের পৈশাচিক গণহত্যা ও বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণার পরবর্তীতে মানিকগঞ্জের 7 সদস্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, যার অন্যতম সদস্য ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল। সেই কমিটি ছিল উনি, আর ন্যাপের সভাপতি ছিল দেলোয়ার সাহেব, ন্যাপের সেক্রেটারি ছিল আনোয়ার আলী চৌধুরী, মোসলেম উদ্দিন খান হাবু মিয়া, আর চান মিয়া, গটু ডাক্তার মফিজুল ইসলাম খান কামাল। এ সময় পরিষদের বাকি সদস্যরা ক্যাপ্টেন হালিম চৌধুরীকে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ সহ সার্বিক যুদ্ধ পরিচালনার দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে আপনার এই নেতৃবর্গের নেতৃত্বে মানিকগঞ্জ ট্রেজারি ভাঙা হয়। সেখান থেকে 535টা রাইফেল বের করে তখন ভাগ করে আমাদের 26টা রাইফেল দেয়। ওই 26টা রাইফেল আমরা গড়পাড়া নিয়ে আসি। গড়পাড়া এনে এখানে আমবাগান মাঠে এখানে ট্রেনিং করা হয়। ট্রেনিং শুরু করার অবস্থায় মানিকগঞ্জ আপনার কোল্ড স্টোরেজও ট্রেনিং করে ক্যাপ্টেন সাহেব। ওইখানে তখন ছাত্র যুবক আসছে, যাদের পাইছে তাদেরকে ওইখানে ট্রেনিং দিছে। তারপরে আপনার কিছুদিন যাওয়ার পরে আর্মিরা যখন এই মানিকগঞ্জে আসবে এই সংবাদ পেয়ে তখন এরা করলো নেতৃবর্গরা যে তাড়াতাড়ি রাইফেল জমা করো। তখন এসডি সব চাপ দিলেন যে রাইফেল জমা না করলে মানিকগঞ্জ জালে সরকার করে দেবে। এই ভয়ে তখন সমস্ত রাইফেল সবাই জমা দিল। বাকিরা রাইফেল জমা দিলেও জমা দেননি ক্যাপ্টেন হালিম চৌধুরী। 8 এপ্রিল পাকিস্তানি সেনারা মানিকগঞ্জ শহরে প্রবেশ করলে ক্যাপ্টেন হালিম 26টি রাইফেল ও 200 গুলি নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানার কৌড়িতে চলে যান। হ্যাঁ, আমরা আসার পরই তার ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, উনি আমার ফুপা, এবং এটা হালিম চৌধুরী আমার নানার বাড়িও। হঠাৎ করে রাত্রেবেলা ক্যাপ্টেন হালিম চৌধুরী আসছে আমার সাথে করে একজন অস্ত্র নিয়ে। কিন্তু সেখানেও নিরাপদ না হওয়ায় মালুচির ঘোনাপাড়ায় চলে যান হালিম চৌধুরী। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু লোক এবং সঙ্গে বেশ কয়েকটি রাইফেল, কিছু অ্যামিউনিশন অর্থাৎ গুলি নিয়ে সে আইসা উঠেন। 11 তারিখে ক্যাপ্টেন হালিম আমাদের ঘোনাপাড়াতে আসলেন। কিন্তু সেখানেও নিরাপত্তার অভাব দেখতে পেরে পরবর্তীতে অস্ত্র ও গোলাবারুদগুলো আজিমনগরের মতিন চৌধুরীর কাছে পাঠিয়ে দেন। মালুচির থেকে নৌকা যোগে যায় আজিমনগর। এপ্রিল মাসের 10 তারিখে নাকি 12 তারিখে হঠাৎ করে মতিন চৌধুরী সাহেব খবর দেয় আমারে। সেখানে আমি চলে যাই আজিমনগর তার বাড়িতে। সেখানে দেখি ক্যাপ্টেন হালিম বসা। সেখানে এই আমারে বলল যে এরকম আমরা অস্ত্রের ট্রেনিং দিব, তো তুমি এই লোক নিয়ে আসবে, কিছু অস্ত্র নিয়ে যাইবে। পরের দিন আমি 7-8 জন লোক নিয়ে যাই ওখানে। আমার কাছে 8টা রাইফেল দেয়। এই অস্ত্র বিভিন্ন এলাকায় আমি দিয়ে দিই এটা করে ওই ট্রেনিং দিবার জন্য। এপ্রিলের প্রথম থেকেই ক্যাপ্টেন হালিমের নির্দেশে মানিকগঞ্জের মহকুমা সদর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সিংগাইরে বাহিনীর তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের কাজ শুরু হয়। তো উনার সংবাদ পেয়ে আমার এলাকায় আরও কিছু সেনাবাহিনীর লোক তৎকালীন ছুটিতে আসছিল পাকিস্তান থেকে, তথ্য নিল, জানলো এবং তাদেরকে আমাদের সাথে
সংযুক্ত করে ট্রেনিংয়ের ব্যবস্থা করলো। যাই হোক, আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে ওনার নেতৃত্বে কয়েকটি কোম্পানি তৈরি হইল, 4টে কোম্পানি, কয়েকটা প্লাটুন তৈরি হইল। কোম্পানি কমান্ডারদের অধীনে, প্লাটুন কমান্ডারদের অধীনে উনি আমাদের সজ্জিত করে ঘিউর থানাকে আক্রমণ করার জন্য। সেখানে বেশ কয়েকজন পাঞ্জাবি ছিল। তা আমরা ওনার আদেশে নির্দেশে সুন্দরভাবে রেজাউর রহমান খান জানুর নেতৃত্বে আমরা ঘিউর বুধবার হাটের দিন, তখন এসএসসি পরীক্ষা হইতেছিল, ইংরেজি দ্বিতীয় সাবজেক্ট। ওই দিন আমরা বেলা 9 ঘটিকার সময় সেখানে আক্রমণ করি। 2 পেটি গুলি অর্থাৎ 70,000 গুলি এবং 6টি 303 রাইফেল আমরা তাদের থেকে ছিনিয়ে আনতে সক্ষম হই। আমরা সিঙ্গার চলে যাই। সিঙ্গার যাওয়ার পরে ওখানে আমরা 10-12 জন সিঙ্গার যাই। সিঙ্গার থেকেও কিছু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যোগ দেয় প্রতিরোধ করার জন্য। এর কিছুদিন পরেই ক্যাপ্টেন সাহেব আমাদের জন্য কিছু ইন্ডিয়ান অস্ত্র পাঠায়, এসএলআর, তারপরে যে স্ট্যান্ড গান, এইসব, তারপরে গ্রেনেড, তারপরে মাইন, এইসব অস্ত্রপাতি পাঠায়। বেশ কিছুদিন দুর্গম এলাকায়, সিঙ্গারের দুর্গম এলাকায় পারিলে ওখানে আমাদের একটা জায়গায় ট্রেনিং দেওয়া হয়। লুডুবের বাড়িতে বিভিন্ন জায়গায় আমাদের যে ট্রেনিং দেওয়া হয়। আমি তো সেনাবাহিনীর লোক, তাই আমার প্রশিক্ষক আমি ছিলাম, আমি ওদেরকে প্রশিক্ষণ দিলাম। হালিম বাহিনীতে সর্বমোট 5টি কোম্পানি থাকলেও প্রথম দিকে 4টি কোম্পানি ছিল। অক্টোবর সম্মুখ যুদ্ধে বাহিনীর মুক্তিযোদ্ধা মাহফুজ শহীদ হলে তার নামকরণে মাহফুজ কোম্পানি গঠিত হয়। ওনার নেতৃত্বে কয়েকটি কোম্পানি তৈরি হইল, 4টে কোম্পানি। আলফা কোম্পানির কমান্ডার ছিল মহিউদ্দিন, আর চার্লি কোম্পানির কমান্ডার ছিল আব্দুল হাকিম। বাসার ছিল আলফা বেটা কোম্পানি। জানু ছিল একটা মাহফুজ কোম্পানি করা হয়েছিল। ডেল্টা কোম্পানিরই ছিল শুকুর মিয়া। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিরাপত্তার খাতিরে পদ্মা তীরবর্তী জনপদ হরিরামপুরে হালিম বাহিনীর সদর দপ্তর গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। হরিরামপুর আসলো ওই যে মেনলি আইসিয়া রোড দেয়, ওই আর্মি যাতায়াত করে। আর হরিরামপুরে আর্মি আসার তেমন কোনো ভালো রাস্তা ছিল না। আর এমনি এই পদ্মার পাড়ে এই নদীর বেল্ট এরিয়ায়, এই এরিয়া সুবিধাজনক এটা বাইছে নিয়েছিল যে খুব হইলে ওরা ঈদে আসবে, ওই এই যে লঞ্চ যোগে আসবে। লঞ্চ যোগে আসলে ভিতরে ঢুকার ওরা সাহস পাইব না। এই জন্য ওরা এই দুর্গম এলাকা বলে উনি এই এলাকা বাইছে নিয়েছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রথম হেডকোয়ার্টারটা হয়ে গেল সুতালে। 500-600 লোক, 500-600 লোকই সেখানে জড়ো হয়ে গেল। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে হরিরামপুরে আগমন করে পাকিস্তানি বাহিনী, যদিও তারা সে সময় ক্যাম্প না করেই ফিরে যায়। পাকিস্তান আর্মি এপ্রিল মাসের 20 তারিখে বুঝি আসে। ওই দিন আইসে আবার চলে যায় না। ওই লেসরাগঞ্জ বাজার ছিল, ওই থানাও লেসরাগঞ্জ ছিল সে সময়। ওই লেসরাগঞ্জ ওই যে পদ্মার মধ্যে এখন, সেখানে থানা ছিল। ওই থানার পাশে ওরা মিটিং করে ওরা চলে যায় সে সময়। মে মাসের মাঝামাঝি সময়ে রাজাকার ও শান্তি কমিটির সহযোগিতায় হরিরামপুরের হরিণায় ক্যাম্প স্থাপন করে পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে অন্তত 42টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছিলেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা। এসে গেল বর্ষা।
বর্ষার পরে তার হাইটে যাওয়া যায় না, নৌকার ভিতরে এক এক নৌকায় 3 জন 4 জন এরকম কইরা তো আমরা এই এলাকা ছাইড়ে দিলাম, কারণ নদীর পাড়ে আমরা চলে গেলাম ভিতরে চলে গেলাম আজিমনগর যাওয়ার পরে হঠাৎ কইরা ওরা কেমনে খবর পাইছে জানি না, এরা টানবোট নিয়ে এসে ওই এলাকাটাকে ঘেরাও করে ফেলছে। তখন আমরা সোর্স পাঠাইলাম, খবর পাইলাম যে হ্যাঁ ঘটনা ঠিক, 40 জনের মতো হবে। সবার কাছে তখন অস্ত্র হয়েছে, ওরা কিছুক্ষণ ফায়ার টায়ার কইরা টইরা চলে গেছে। আমরা আবার ফিরত আসলাম, ফিরত আসার পর হালিম সাহেব বোধহয় টাঙ্গাইলের ওদিকে কোথাও ছিলেন, উনি একদিন পরে আসলেন। আসার পরে আমাদেরকে শিফট করে নিয়ে গেল বুয়ালিতে। উনি রাতে 11টার দিকে আমাদের 3 জনকে ডাকলেন, প্রিন্সিপাল আব্দুর রৌফ, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, উনি আমার প্রাক্তন শিক্ষক, বলল যে আমি তোমাদের 3 জনকে 3টা কাজ দিয়ে যাব। আব্দুল মতিন চৌধুরীকে বলল, উনি তখন কাঞ্চন বইলে ডাকতো মতিন সাহেবকে, বলছে কাঞ্চন তোমার দায়িত্ব হবে এই যে বাহিনী, এই বাহিনীর খাওয়ানো পরানো। প্রিন্সিপাল আব্দুর রৌফ সাহেবকে বলল, রব জি, তোমার কাজ হবে আমি যে অস্ত্র পাঠাবো সেই অস্ত্রগুলোকে রিসিভ করা, আর আমাকে বলল তোমার কাজ হবে সংগঠন ঠিক রাখা আর ট্রেনিং করানো, আর অপারেশনের দায়িত্বে তুমি থাকবা। হালিম বাহিনীর মুক্তিযোদ্ধাদের একের পর এক যুদ্ধে অতিষ্ঠ হয়ে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরতে পারলে তৎকালীন 50,000 টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেয় পাকিস্তানি বাহিনী। আমাদেরই এই শিবলা থানার ওসি 3 জন সৈনিক নিয়ে ওনাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে প্রায় আমাদের বাড়িতে আসে এবং আমার বাবাকে টর্চারিং করে। আমার বাবা অস্বীকার করে। তো হঠাৎ করে যেদিন গিউর থেকে ফায়ার করে আসি, ওই দিনও ওনাকে ধরার উদ্দেশ্যে বাল্লা ইউনিয়ন কাউন্সিল পরিষদে ওসি সাহেব পিস্তলটা টেবিল উপরে রেখে শরীরে তৈল মাখাইতেছিল। এই মুহূর্তে সংবাদটা চলে আসে মরহুম ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, উনি খানা বাদ দিয়ে উনি টিনের একটা ছিদ্র দিয়ে দেখে 2 কদম বায়ে দেয় টিনের সঙ্গে 303 রাইফেল ঠেকাই দিয়ে একটা গুলি করছিল, ঠিক শিবলা থানার ওসি সাহেবের সিনে বরাবর লাগে পিছন থেকে বাইর হয়ে যায় এবং জায়গায় সে মারা যায়। এখান থেকে আমরা চলে যাই আমাদের মূল ক্যাম্প ধুলছুরা আজিমনগর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা যেসব যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 17 জুনের সিংগাইরে চারিগাঁও লঞ্চঘাট অপারেশন। চারিগ্রাম আমরা একদিন খবর পেলাম যে আর্মির কিছু রসদ এই লঞ্চে যাইতেছে, সেটা খবর আসার পরে তখন আমরা ছিলাম হইতেছে চারিগ্রামের ভিতরে যে এইখান থেকে তখন খবর পাওয়ার পরে আমরা তখন বেশ কয়েকজনে প্রায় 10-15 জনের যাই মতো হইব লোকমানের নেতৃত্বে আমরা করে কি চাদর গায়ে ওই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডটা যেটা আছে ওটা তো যে ছোটো করে রাখা যায় এই জন্য, আর কিছু গ্রেনেড এইগুলো নিয়ে তখন আমরা ওই যাই এই চারিগ্রাম যে ঘাটটা ছিল তখন সেই ঘাটে যাই। চারিগ্রামের বাজার থেকে অনেক দূর, ঘাটটা অনেক দূরে। বেশ আমরা দূরে যাই, ওখানে ওই যে নদী ভেঙে গেছে এবং সাথে কুশুল ক্ষেতগুলো ছিল, কুশুল ক্ষেতের অনেক কিছু ভিতরে বসে থেকে আর 2-4 জনের যে লোক মানা আমি এবং আরও কয়েকজন আছে যাত্রী বেশে চাদর গায়ে কেউ ছদ্মবেশে দাঁড়িয়ে থাকি। যখন ওই সিঁড়িটা যখন নামিয়ে দেয় মানুষ নামার জন্য 2-4 জন নামার পরে আমরা লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে ওঠার পরে লোকমান গুলি করার পরে সব যে ইয়ে যায় আমরা কতটি ঢুকা পড়ি আমরা নিচে, কতটি ছাদে ওদিকে, যাতে ওরা কেউ কোনো জায়গাতে কোনো যেসব জিনিসপত্র আসছিল ওই সব জিনিসপত্র সহ মানুষ নামিয়ে দিয়ে আমরা করলাম যারা পাবলিক ছিল তাকে দ্রুত নামিয়ে দিয়ে আর ওদের যারা লঞ্চে থাকতো তাদের ওই যে কাপড় চোপড় দেওয়া যে ওর কেরোসিন তেলের যে ছিল মানে ডিজেল যেটা চলে মেশিন, ওই ডিজেল ঢেলে দিয়ে আগুন দিয়ে আমরা দ্রুত ওখান থেকে সরে ফেলি।
হালিম বাহিনীর একটি অন্যতম যুদ্ধ ছিল বেথুলিয়া মিত্রার যুদ্ধ। বেতুলের মিত্র আপনার ওইখানে হইলো রাজাকাররা ওই যে আপনার বাড়ি ঘরে যায় যায় জুলুম অত্যাচার করে, মেয়েদের রেপ করে, টাকা পয়সা লুটতরাজ করে নিয়ে যায়। এই খবর পেয়ে আমরা একদিন এখানে যায় খবর পেয়ে এখানে গেলাম যে এরকম মানিগঞ্জ থেকে রাজাকার আসতেছে। তখন আমরা ওই বেতুলের নদীর পাড়ে ওইখানে আমরা অ্যাম্বুস নিয়ে বসে থাকি। প্রায় 14-15 জন রাজাকার নৌকা করে আসতে থাকে। তখন আমরা ওদেরকে তো হামলা দিয়ে ওদেরকে মেরে ফেলে এবং 4 জন না 5 জনের মতো আমরা ধরে ফেলাই। ধরে পরবর্তীতে ওদেরকে নিয়ে যাই। এইভাবে আমরা হলো জায়গায় জায়গায় আপনার মানিকগঞ্জ জেলার ভিতরে 42টা যুদ্ধ সংগঠিত হয়েছে। তার ভিতরে মানিকগঞ্জ জেলার মেজরিটি যুদ্ধগুলা এগুলো আমরা লুডু বাহিনীর থেকেই করছি। হরিরামপুরের পদ্মা নদীতে ক্যাপ্টেন হালিমের নেতৃত্বে মাত্র 8 জন মুক্তিযোদ্ধা একটি পাকিস্তানি লঞ্চে অতর্কিত হামলা চালান। এই হামলায় 11 পাকিস্তানি সেনা ও 3 রাজাকার নিহত হয়। পরে লঞ্চটি থেকে প্রচুর অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেন মুক্তিযোদ্ধারা। কেবল জলেই নয়, স্থলপথেও পাকিস্তানি বাহিনীকে পুরোপুরি পর্যদুস্ত করেছিলেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা। 29 আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি ব্রিজেও অপারেশন চালিয়েছিলেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা। ওই অপারেশনটা একদিন আমাদের বলা হলো যে আমরা একটা ব্রিজ অপারেশনে যাব। হ্যাঁ, তখন বেশ আমরা তিনটা নৌকা আমরা করছি কি যে নিয়ে আমরা আসি। আমরা তখন যে ছিলাম হইতেছিল তখন ওটা বলে ফারিরচর। ওখান থেকে আইসে ওখানে যে ডিনামাইট নিয়ে এসেছি। তারপরে হইতেছিল আরেকটা পিকে বলে যে বোম, ওইটা ওখানে বসে দিয়ে বাস্ট করে দিতে হয়, বুঝছেন। সেইটা নিয়ে আমরা যে আসছি, আসার পরে আমরা সন্ধ্যার আগে রওনা দিছি। প্রায় মনে করেন যে 9টা 9:30টার দিকে আমরা কইট্টা বাজার আছে, কইট্টা বাজারের ওই ভিতরে ওদিকে তো তখন রাস্তাঘাট ছিল না, একটা জায়গায় নৌকা রাখি। নৌকা রাখার পরে আমরা যে কয়েকজন আর যে এক্সপ্লোসিভ এটা বসাবে, হ্যাঁ, সে আরও তার সহযোগী আমরা করছি কি সাইডে আমরা করছি কি ওদিকে পজিশন নিয়ে বসালাম এমুরা আর ওমুরা 2 মুরা যাতে বসে নিলাম, যাতে কেউ যে আর্মি বা কোনো আসলে হামলা করলে যাতে আমরা তো সতর্ক করতে পারি। তখন করছে কি এই তখন তো গাড়ি এত চলতো না, তখন রাত্রিবেলা গাড়ি চলতো না বলেই চলে। তখন এই যে নয়াডিঙ্গি ব্রিজের উপরে তখন একটা জায়গায় অনেকখানি জায়গায় এতটুকু জায়গায় করে ওই বোমটা সেট করা হয়েছে। বোমটা সেট করা হওয়ার পরে তখন ওই যখন ওই ডেটোনেটর বসে যখন আমরা চলে গেছি, যখন একটা গাড়ি আসতেছে তখন এটা বাস্ট করে দিছি। বাস্ট যখন করে দিছি কিন্তু ওই জায়গাটা আসলে শুধু ব্রিজের কিন্তু মাঝখানে তো রড কম থাকে, রড এবং থাকে, বিমটা ইয়ে থাকে, কিন্তু ওইটাছে পুরা ওই স্ল্যাবটা ভাঙ্গে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে আমরা তো ওখান থেকে দৌড়িয়ে সঙ্গে সঙ্গে আমরা তো দেখার সময় যে আর্মি যে কোনো সময় আর্মি এসেছে, মানিকগঞ্জ আর্মি রয়েছে, এটা চলে আসবো। আমরা দৌড়িয়ে ওই কোট্টা বাজার নৌকা খুব দ্রুত চালিয়ে আমরা ওই যে ভিতর চলে এসেছি, যাতে পরে আমাদের লোকজন যারা আছে তারা করছে আবার যে পরের দিন আসছে এসে কী অবস্থা হয়েছে কী হয়েছে ওগুলো দেখার জন্য দেখা গেল তো এখানে এতখানি ভাঙ্গে ওই পুরা চাপটা নিয়ে পড়ে গেছে নিচে পড়ে যাওয়াতে পুরা ব্রিজটা আর ভাঙলো না। তখন যাতায়াতটা অসুবিধা হলো। পরে ওরা ওই জায়গাটা আবার ওই রিপেয়ার করে চলাচল করছে আর কি। মুক্তিযুদ্ধের 13 অক্টোবর দুর্ধর্ষ অপারেশন চালিয়ে পাকিস্তানি বাহিনীর হরিরামপুরের হরিণা ক্যাম্প দখল করেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা। শত্রুপক্ষ বেলুচ সেনাদের সাহায্য নিয়েই এই যুদ্ধ জয় করেছিলেন মুক্তিযোদ্ধারা। যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়েছিলেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বীর প্রতীক। ওরা প্রথম লঞ্চযোগেই আসছিল। কোন জায়গা থেকে? মানিকগঞ্জ থেকে লঞ্চযোগে আইসা হরিণাতে ক্যাম্প করছিল ওরা। ওখানে প্রায় ওরা 15-20 দিন থাকে। লেসরাগঞ্জ থানা অর্থাৎ হরিণা যাকে বলা হন, থানার নাম লেসরাগঞ্জ, উপজেলা হরিরামপুর,
হরিণা গ্রামটা হইলাম একটা পাশের গ্রাম। থানাটা ছিল পূর্ব দিকে মুখ, পিছনে ইসামতি নদী, সম্মুখ একটা পুকুর, পুকুরের পাড়ে বড় একটি রাস্তা। আমাদের খুব সহজ উপায়ে আমরা সেই রাস্তায় পজিশন নিতে পারলাম, অর্থাৎ লাইন লোডিং পজিশন। তা আমাদের লিডিং পজিশনে যাইতে কোনো কষ্ট হলো না। আমরা সকলেই সেখানে পজিশন নিয়ে আক্রমণ চালালাম। বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হওয়ার পরে ভিতর থেকে কিছু সৈনিক, কে বা কাহারা বুঝতে পারলাম না, তারা আত্মসমর্পণ করলো। আমরা দৌড়িয়ে চতুর্দিক থেকে থানায় উঠলাম এবং হাতে নাতে 3 জন পাঠানকে ধরতে সক্ষম হলাম, যাদের নামগুলো এখনও আমার মুখস্থ: হাবিব গুল, গোলাপদি, মেজবা। তৎকালীন যুদ্ধটা ছিল চুপিসারে, গোয়েন্দার মাধ্যমে সিনিয়র যারা ছিল তাদের কাছে তথ্য আসতো এবং গোয়েন্দা অবস্থা বিভিন্নভাবে এই গোয়েন্দাদেরকে অত্র এলাকা ছাড়া হতো, তারা তথ্য সংগ্রহ করত। তো মরহুম ক্যাপ্টেন আব্দুল হালিমের কাছে তথ্য গেছে এবং এখান থেকে কিছু সাহায্যও পাবে সেটুকু আশ্বাস গেছে। ঘরের শত্রু 1 জন, বাইরের শত্রু 1000। 1000 বাইরের শত্রু কিছু করতে পারে না, কিন্তু ঘরের 1 জন শত্রু তার চেয়ে অনেক বেশি করতে পারে। যে জিনিসটা লেসরাগঞ্জ হরিরামপুর থানায় ওদের মধ্যে হয়ে গেছে। আর তাতে 3 জন পাঠানের সাথে, অর্থাৎ বেল্টের সাথে পাঞ্জাবিদের সম্পর্কটা খুবই একটা দূরত্ব ছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা খুব সহজ উপায়ে ওই পাঞ্জাবিদেরকে হত্যা করতে সক্ষম হয়েছি এবং সমস্ত অস্ত্র, গোলা বারুদ উইথ ওয়্যারলেস পর্যন্ত আমাদের আয়ত্তে নিতে সক্ষম হয়েছে। ওখানে আমরা 82টা রাইফেল পাই, 2টা LMG পাই, 3টা বেটাগান পাই, আর 30 পেটির মতো গুলি পাই। এই আরও ওই যে কম্বল টম্বল বহু কিছু আমরা পাই। তো যাই হোক, এখানেই ছিল ওখানে আমাদের মরহুম ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর অস্ত্রগুলো আবার দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার বা যেটাই বলেন যে শক্তি বাড়ানো, সেটাই পেয়েছি একমাত্র লেসরাগঞ্জ থানা, হরিরামপুর থানার থেকে। মানে একসঙ্গে 80টা রাইফেল, 2টা মেশিন গান, 30-35 হাজার গুলি, সুইচ মোটর, তার বোম, গ্রেনেড, এতগুলি অস্ত্র একবারে কোথাও আমরা পাইছিলাম না। ওই দিনই মাহফুজুর রহমান আমাদের যে ওয়্যারলেস অফিসটা ছিল, টি অফিস, এই অফিসের যে যন্ত্রাংশগুলি খোলাও হয়েছিল, ওটাকে পুরাই দেওয়ার উদ্দেশ্যে ওই পাশে ছিল ড্রামের ভিতরে পেট্রোল। তো পেট্রোল সম্পর্কে তো আমরা তো অবগত ছিলাম না। উনি ওই ঢাইলা ঘরের মেঝে দিছে, শরীরেও ভরছে, পকেটে ছিল মেজবাতি, কাঠিতে জ্বালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতে 2 দিকে দরজায় চুম্বকের সাথে মিশে গেছে। উনি ভিতরে আটকে গেছে, সম্পূর্ণ শরীরটা জ্বলে গেছে। পরে আমরা কয়েকজনের ধাক্কায় দরজাটা খুলছি, চুম্বকের মতন আটকে গেছে। দরজা ধাক্কাতে খোলার পরে ওনাকে বাইর করুন, কি ধরতেই পারলাম না। একটা দৌড়ে ওই নিজে যে পুকুরটা ছিল থানার সামনে যে বলে গেছি, পুকুরে ঝাঁপ দিল, উইটা বালি আসছিল, বালির ভিতরে একটা গোড় দিল, শরীরের মাংসগুলি খুলে গেল, সেদ্ধ হয়ে গেছিল, ধরতে পারছিলাম না। তারপরের দিন মারা গেল। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালিম বাহিনীর সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল সিংগাইরের গোলাইডাঙ্গার যুদ্ধ। সবচেয়ে বড় যুদ্ধ করি আমরা সিংগাই থানায় গোলাইডাঙ্গাতে আমরা যখন গোলাইডাঙ্গা স্কুলে আমরা মুক্তিযোদ্ধারা ছিলাম, তখন ওরা খবর পায় যে গোলাইডাঙ্গা স্কুলে মুক্তিযোদ্ধা আছে। আমরা ওখান থেকে আমরা প্রতিদিনই 1-2 দিন পর পরই জায়গা শিফট করতাম। তখন ওই দিন থেকে আমরা গোলাইডাঙ্গা থেকে বেশ কিছু দূর ফাঁকে আর একটা জায়গায় চলে যাই। তার একদিন পরে
যে আর্মি গোলাইডাঙ্গার দিকে আসে, সিঙ্গার থেকে বেশ কতগুলি নৌকা যোগে আসে। গোলাইডাঙ্গা আইসে, স্কুলে এসে আমাদের পায়না দুই একজনকে মারধর দুই একজনকে মারে, ধরে নিয়ে যায়। এবং আমরা সেই খবর পাওয়ার পরে গোলাইডাঙ্গা একটা জায়গা আছে, সেই জায়গাটা খাল, সেই তিনটা খালের মানে মানিকগঞ্জ থেকে একটা খাল চলে গেছে, একটা গোলাইডাঙ্গার থেকে একটা খাল আসছে, সেই খালটা 4 গ্রাম হয়ে ধলেশ্বরী নদীতে পড়ছে। কালীগঙ্গা বা ওই নদীতে পড়ছে। নদীতে পড়ার পরে এই জায়গাটা একটা বিরাট কুমের মতো হয়েছে। এই জায়গায় আমরা করে কি 3 দিকে পজিশন নেই। আমাদের যে ওয়ার কমান্ডার ছিল তো টাইগার লুকমান, সেই লুকমান আমাদের কইল যে জরুরি তোমরা অস্ত্রপত্র সব গুলি টুলি নিয়ে রেডি হও, আর্মি আসতেছে। কোথায়? আমার সঙ্গে চলো। তখন যাওয়ার পরে কইল যে অমুক জায়গায় আর্মি আসতেছে, খালের পাড়ে আমরা চলে আসি। খালের পাড়ে আসলে 3 দিকে আমরা চলে, আমি পূর্ব পাশে আসি, আরেকটা আর একটা থাকে যে উত্তর পাশে, আরেকটা থাকে পশ্চিম পাশে কুশুলখানা ছিল, আবার উত্তর পাশেও যে কিছু যে বাড়িঘর ছিল, আর পূর্ব পাশেও বাড়িঘর, এই যে বাড়িঘর ছিল, বাজার ছিল। এখানে আমরা তাড়াতাড়ি বাংকারের মতো করে তখন ওখানে পজিশন নেই। পানিটা বেশ অনেকটা নিচে, পানি তখন কমে আসতেছে। যখন ওই আর্মিরা আসে, তখন কতগুলো নৌকা যখন আমাদের রেঞ্জের মধ্যে আসে, কিন্তু একটা নৌকা দুইটা নৌকা একটু ফাঁকে থাকে। ওই নৌকাটা কভার করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু ওই নৌকাটা আসলে এইগুলো সব বের হয়ে যায়, তাহলে আমরা বিপদে পড়ি। তখন আমাদের লোকমান ফায়ার করার পরে আমরা তখন ফায়ার শুরু করতে পারি। তো তখন অনেক আর্মিরা পানিতে ঝাঁপিয়ে পড়ে, গুলি খায়। যারা আহত হয় তারাও উঠতে পারে না, যারা আস্তে আস্তে উঠতে থাকে পারে, তাদেরও আমরা গুলি করি। এইগুলি গুলি করতে করতে আমরা একটা সময় ওই 2টা নৌকা ওই পারে নাই, আমাদের উপরে গুলি শুরু করার পরে তারপরে বোধহয় ওদের মেসেজ দেয় হেলিকপ্টারের আওয়াজ আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ওখান থেকে দৌড়িয়ে 3 দিকে সইরা পড়ি। আমরা 3 দিকে পালিয়ে যাই, কিন্তু কতজনে যে তৎকালীন মারা গেছে তখন আমরা শুধু পরে বিভিন্ন লোকের বাবে আমরা আমাদের সোর্স যারা আছে 80-82 জন লোক যে এখানে আর্মি নিহত হয়েছে। আর 2টা নৌকা তারা পালিয়ে গেছে, এবং পালিয়ে যাওয়ার সময় ওরা ফসফরাস বোম, তারপর টেচার বোম, এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যায় 144টা বাড়ি পুড়িয়ে দেয়। যখন গোলাইডাঙ্গা যুদ্ধ যখন করি, প্রায় 35-37 জনের মতো মুক্তিযুদ্ধ করে হামলা করি আমরা। কিন্তু আরও 2-4 জন আসলো, তারা ওখানে অ্যাটেন্ড করে নাই। যুদ্ধে আমরা প্রায় 35-37 জনের মতো হইব। তারা আমরা 3 গ্রুপে বিভক্ত ছিলাম, কারণ 3টা খাল তো যে এইরকম খাল, এই খালটাই গেছে যে সিঙ্গারে, আরেকটা আসলে গোলাইডাঙ্গার থেকে ওই আর 4 গ্রাম হয়ে গেছে। এই তিনটা মুখটা একটা জায়গায় বড় একটা কুমের মতো করছে, অনেক এরিয়া নিয়ে। ওখানে অনেক স্রোত ছিল, এবং খুব পাক ছিল। তো যারা আর্মিরা আহত হয়েছে, যখন আমরা নৌকার যে পানির মধ্যে গ্রেনেড মারার পর তো নৌকা উল্টে গেছে। যারা আহত হয়েছে তারা আর উঠতে পারে না, বাঁচতে পারে না, কারণ পানিতে ডুবে মারা গেছে। মুক্তিযুদ্ধ বালির টেকে খাদ্য গুদাম লুট। বালির টেকে ওখানে আইসা ওই এখনও সেই গুদামটা আছে। ঢাকার থেকে ওই সাইলের থেকে ওদিকে আসতো, আইসা কিছু নৌকা আসতো মানিকগঞ্জ গুদামে, কিছু আবার বালির টেক গুদামে উঠতো। ওঠার পরে ওগুলো ওখান থেকে আবার মানিকগঞ্জ আবার এদিকে আবার ট্রান্সফার করতো। তখন তো বড় নৌকা ছিল, 1000 মনের 2000 মনের নৌকা ছিল। ওই সব নৌকায় ওই যে আসতো, আইসা ভিড়তো, ভিড়ার পরে তারপর ওখান থেকে কুলিরা ইগুলো নিত। তখন যখন ওখানে বিড়া ছিল, তখন আমরা ওখানে যে হামলা করার পরে হামলা করার পর ওখান থেকে যে কোনো রাজাকার ছিল তারা পলে যায়, এবং আমরা ওখান থেকে দ্রুত বেশ কিছু নৌকা এবং পাবলিকের সাহায্যে আমরা তাড়াতাড়ি ওখান থেকে যে অনেকে যে চাল এগুলো সব নিয়ে আমরা ওখান থেকে চলেছি। এগুলো কিছু পারিল, গোলাইডাঙ্গা, এই সব এলাকায় কিছু বিলিয়ে দিই, গ্রামবাসীদের মধ্যে কিছু বিলিয়ে দিই, কিছু জায়গায় রেখে দিই, পরবর্তীতে পাবলিক বা আমাদের কাজে লাগে। বালিটেক খাদ্য গুদাম অপারেশনের পরবর্তীতে ফেরার পথে পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েছিলেন মুক্তিযোদ্ধা মিরাজ। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আরেকজন মুক্তিযোদ্ধা ছিল,
এই মিরাজ তখন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে পোল্ট জামে রেকর্ড করছিল, যার নামে এই যে মিরাজ তপন স্টেডিয়াম। সে মিরাজ আর লোকমান এরা তিনজনে করে কি এই গড়পাড়া যাসে ওরা চলে যাওয়ার পরে 2 দিন থাকার পরে 2 দিনের পরে তোরা আবার আমাদের গ্রুপের সাথে দেরি করার জন্য এটা জাবরা হয়ে আসতে হয় ওদের। আমাদের গড়পাড়া থেকে জাবরা হয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে সব আর্মি জাবরার ওদিক দিয়ে এসে জাবরা হতে সবাই মিলার পরে যখন বানিয়াজুরি ওখানে আচ্ছা সবারই পার করে দেয়, লুডু মুডু সবাই চলে যায়, একজন করে পার হয়ে চলে যায় ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে যখন পার হয়ে যায় এই আর তারপরে মিরাজ যখন পার হইতে থাকে তার পিছিয়ে লুকমান পার হয়। লুকমান পার হয়ে যায়, লুকমান রেলে চিনি ওই রাজাকার চিনার পরে লুকমানটাকে দাঁড়ানা পে অ্যারেস্ট করার পরে ওরা এক বক্সেন দিয়ে আর একটা ঘুষি দিয়ে লুকমান দিচ্ছে দৌড়, তখন ওই মিরাজও দৌড় দেয়। ও করে কি লুকমান করে কি যায় সোজা করে কি ওমরে পানির ধান খেত আছে আর বড় ওর ভিতরে ঢুকে পড়ে, আর মিরাজ করে কি রাস্তা দিয়ে দৌড়িয়া যে ওমর দিয়ে যে রাজাকার রাজাকারের সামনে পড়ে যায় পরে করছে কি ধরে ফেলে। এই মিরাজের বিভিন্ন সময় হালিম বাহিনীরই আমাদের গ্রুপে ছিল, যে লুডো গ্রুপে ছিল। যখন স্বাধীন হওয়ার পর যখন শুনলাম যে তারা সেন্ট্রাল জেলে রাখছে, যখন আগে শুনলাম যে সেন্ট্রাল জেলে আছে, আমরা স্বাধীন হওয়ার পরের দিনে আমরা গেলাম ওইখানে। যাওয়ার পরে ওখানকার জেলার সাথে কথা বলে লুডু সবাই যে কথা বললো যে প্রায় 7 দিন আগে তারা এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় নিচ্ছে কী করছে আমরা আর জানি না, এখানে আর ব্যাক করেনি, তার কোনো খোঁজ আজও পর্যন্ত তার কোনো খোঁজ নেই। মুক্তিযুদ্ধকালীন সময়ে মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জের মোট 22টি থানার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। আমাদের এরিয়াটা ছিল অনেক বড়, দোহার থেকে শুরু করে এদিকে টাঙ্গাইলের এই দৌলতপুর থানা, হরিরামপুর, শিবালয়, ঘিউর, সাটুরিয়া, সিংগার, পুরোটা এরিয়ায়। মুন্সিগঞ্জের কিছু অংশ ছিল আরিয়াল বিল, ওই নৌকা যোগে আমাদের কয়েক ঘন্টা সময় লাগছে সেই বিল পাড়ি দিয়ে সেই ইটখাট। মুক্তিযুদ্ধের পুরোটা সময়েই হালিম বাহিনীর স্বতন্ত্র গঠনতন্ত্র বজায় ছিল। এই ইউনিটে আর ক্যাপ্টেন হালিম ছিলেন প্রধান, ওনার 2IC ছিল আব্দুল মতিন চৌধুরী, আর ডিপটি কমান্ডার ছিল রফসাব ডিপটি কমান্ডার, আর আমি ছিলাম অ্যাডিশনাল ডিপটি কমান্ডার। মুক্তিযুদ্ধে দোহার নবাবগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন হালিম বাহিনীর মুক্তিযোদ্ধারা। এর মধ্যে একটি ছিল দোহার থানার যুদ্ধ। আমরা আক্রমণ করছিলাম থানা, ও আমাকে এখান থেকে যাইয়াও দোহার থানা যেদিন আক্রমণ করুম, আমাদের এই হরিরামপুরটাও আমরা কতদিন গেছিলাম, আমরা প্রায় 20-22 জন গেছিলাম। ওখানকারও অন্তত 30-40 জন ছিল। আক্রমণটা করি, ওরা যে সময় ওই যে তারাবি নামাজ পড়তেছিল রোজার দিন, আমরা নদীর দ্বারটা অ্যাটাক করি। না, ইসামতি নদী ছিল, হ্যাঁ, নদীর দ্বারটা অ্যাটাক করি। নদীর পাড়েই ছিল থানাটা। ওই রোজার মধ্যেই ওরা তারাবি নামাজ পড়বার গেছে, গেলে ওই যে থানায় পাহারা থাকে অল্প কিছু, আর ব্যক্তি নামাজ পড়ে যায়। আমরা সেই সময় আক্রমণ করছি, থানা আক্রমণ করছি। ওখানে শেষে ওরা ওই নামাজ ছুঁয়ে ওই লঞ্চে চলে ওখান দিয়ে চলে গেছে। ওই যেটি নামাজ পড়ে গেছিল সেটি আর থানায় আসে নাই, ওরা চলে গেছে। কিন্তু আমরা থানায় প্রায় 30-40 জন প্রায় মারা গেছিল। মুক্তিযুদ্ধে হালিম বাহিনীর সর্বশেষ যুদ্ধ ছিল দাসকান্দির যুদ্ধ। দাসকান্দির একটা লাস্ট পর্যায়ে ওরা তখন আসছিল স্বাধীনের একেবারে পূর্ব মুহূর্তে ওরা তখন ঢাকার মুখে রওনা হইতেছিল, যেমন কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, রাজবাড়ি, যশোর। তো ওরা নৌকায় করে থয়েলা নৌকায় পলাইয়া আরিতে আসতে পারলে গাড়ি তুইটা ঢাকা যাবে। কিন্তু এদিকে যে মুক্তিযোদ্ধারা এইভাবে ফাঁদ পাইতে বসে এটা তোরা জানতো না।
তখন এখানে 2-3টা নৌকা আমাদের আক্রমণের সম্মুখীন হয় এবং বেশ ক্ষতি হয়। ক্ষতির ভিতরে 2জন লোক পাঞ্জাবি বিলুস্তান, 2জনে মারা যায়, পাকিস্তানি পাঞ্জাবি। আর যার এই 4টে গুলি লাগছিল বাঁচবে না, তবে আমরা তাকে মারিনি, কেননা আত্মসমর্পণ করা আহত তাকে আর মারতে হয় না। হালিম বাহিনীর দুর্ধর্ষ এক মুক্তিযোদ্ধা ছিলেন মুজিবুর রহমান বাদশাহ। ডান হাতবিহীন এই মুক্তিযোদ্ধা পাকিস্তানিদের চোখে হয়ে উঠেছিলেন এক ভয়ঙ্কর গুপ্তচর। একজন বালিটাকে যে ফাইটটা হইলো, বালিটাকে হাট খোলা যে ফাইটটা হইলো, এই বালিটাকে ফাইট হওয়ার আগে একদিনকে আমি হাট করে আসছি, তো আমার কাছে কিছু শশা ছিল, হাসা মানে বিক্রি করতে আসে বাড়ি শশা। তো আসছি, তোর পাঞ্জাবি ধরে, হ্যাঁ, तो कह नमाओ इसमें क्या है, हमको भाई शौशा है, क्या करेगा, हमको सेल करेगा, कह कि सेल करेगा तो उतारो। तो नामाइलाम, नामाने पड़े कह कि कितना करके, हमको 4 रुपया। तब इतना महंगा के कोई ওরা খাওয়ার মধ্যে দিল, 4-5টা খেয়ে নেই দিল, খাই যাও 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 চলে যাও যাও, চলে এলাম, বুঝলাম তো পয়সা দিব না, খাবো খা, जाओ चले जाओ। तो खाइसे तो यार क्या एक बात बताओगे, कहते तुम तो पैसा नहीं देगा ना, तो हमारा बात जाता अरे भाई हम तो सब कुछ मालूम है, तुम भी मुसलमान है भाई, हम भी मुसलमान है, मैं हमको तुम्हारे साथे मैं আসতে পারুম, তোমাদের সাথে কথা বলতে পারুম, हाँ 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 क्यों नहीं, अच्छा ठीक है। তারপরে শেষে গেলাম, একদিনকে হঠাৎ করে গেলাম, যাওয়ার পরে শেষে ওর সাথে কথাবার্তা কইলাম, তারপরে আমি কইছি ভাই कितना आदमी है यार, কই यार हम लोग 12 आदमी है, মানে আমরা 12 জন আছি, কেমন 12 জন আছি, আচ্ছা ঠিক আছে। তো 12 জন আছেন, তো আর কি কই है আর ফৌজি है 4 রাজাকার আছে, 10-20-25 জন রাজাকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি হিসাব করলাম, ক্যালকুলেশন করলাম কতজন আছে, বুঝতে পারছেন না, আর্মি ওরা 12 জন আর এমনি রাজাকার আছে 50 জনের মতো। কালেকশন কেটা ক্যাপিটা নিউজটা পৌঁছাইলাম, পৌঁছানোর পরে ফাইট হইলো, ওই আমি মানে মার্ক হয়ে গেল, বুঝছেন না, মার্ক হয়ে গেল, সালা সালা মুক্তি হয়, লুটে চিঠি লেখা পাঠিয়ে দিল, আমি তা সেখানে যাই জয়েন করলাম। বাহিনীর প্রধান হলেও সহজে গণমানুষের মাঝে মিশে যেতে পারতেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। উনি আমরা তো যখন বুয়ালি ক্যাম্পে আমি উত্তর কর্নারে সেট দিতে রয়েছি, তখন ওই সাইডে রাস্তা, তখন ক্যাপ্টেন হালিম সাহেব একটা মাতাল মুড়াতে একটা কাশি হাতে করে একটা সিরাটা পাঞ্জাবি গায়ে দিয়ে তারপর দিয়ে আসতেছে, তখন আমি ওনারে ঠিক পাইছি, ঠিক পাই কয়েকটা কথা বললাম, ওনার দ্বারা করাইলাম, উনি তার সাইডে দিলাম, পর উনি আসলেন ক্যাম্পে, তো উনি আমার অনেক ধন্যবাদ দিয়েছিলেন।